সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা পরবর্তী সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন অথবা সরাসরি দেখছেন ফেসবুক লাইভে, স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকের অনুষ্ঠানটি দুটি কারণে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ট্রাম্পস ট্যারিফ আমি ব্যাখ্যা করার চেষ্টা করব এবং এটির প্রভাব আপনার আমার সবার উপরে কীভাবে পড়তে পারে এটি জেনে নেওয়া খুব দরকার। আমি ইতিপূর্বে কয়েকটি অনুষ্ঠান করেছি প্রেসিডেন্ট ট্রাম্প ইলেকশনে জয়ী হওয়ার ফলে কী কী প্রভাব পড়তে পারে এটি আমাদের এখনই জেনে নেওয়া উচিত এবং তার প্রস্তুতি থাকা দরকার আমি মনে করি। তারই ভিত্তিতে এখন যেটি করা হচ্ছে সেটি হচ্ছে ট্যারিফ। আজকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব এবং এর ফলশ্রুতিতে আমাদের উপরে কী প্রভাব পড়তে পারে। আরেকটি হচ্ছে ইমিগ্রেশন নিয়ে অনেকেই কথা বলছেন, ডিপোর্টেশন নিয়ে কথা বলছেন, সিটিজেনশিপ কেড়ে নেওয়ার কথা বলছেন। আমি আজকে আপনাদের I-130 অর্থাৎ আপনার সবচেয়ে বেশি যেটা ভাই বোন বাবা মা হাজব্যান্ড ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, বাচ্চাদের জন্য করে থাকেন, এটির উপর কেমন প্রভাব পড়বে এবং কোন কোন জিনিস আপনাকে জানতে হবে, এই প্রভাবখানি কোন রুলগুলির উপরে পড়ছে সেটি আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং আমি মনে করি এই মুহূর্তে আমাদের কমিউনিটিতে যারা আছেন তাদের জন্য এটি জেনে রাখা দরকার। যাদের আনডকুমেন্টেড আছেন তাদের নিয়ে আমি কাজ করছি, হয়তো আগামী সপ্তাহে কিছুটা আমি তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। আজকে যেটি শুরু করব সেটি হচ্ছে কি কভার করব ট্রাম্প ট্যারিফ নিয়ে। আসলে ট্যারিফটি কি জিনিস, হোয়াট আর ট্যারিফস, এবং ট্যারিফটা কি ইনফ্লেশনারি অর্থাৎ সব কিছুর মূল্য বেড়ে যাবে কিনা, দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতি যেটা বলে থাকি, এবং আসলেই ট্রাম্প ট্যারিফ কি পাশ করাতে পারবেন কিনা। কিন্তু প্রথমে আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে একটি ভিডিও ক্লিপ দেখাবো। সো আপনি যদি জেনে না থাকেন, আমি মনে করি অনেকেই জানেন, ট্রাম্প হচ্ছেন আ বিগ ফ্যান, হিউজ ফ্যান অফ ট্যারিফ। সো ট্রাম্প এই আইডিয়াটা এখন দিচ্ছেন অনেকদিন যাবতই বলছেন যে উনি 10% ট্যারিফ বসাবেন যত রকম ফরেন ইম্পোর্ট অর্থাৎ যেই আমদানি করা হয় বিদেশ থেকে আমেরিকাতে বহির্দেশ থেকে আসছে তার উপর ঢালাওভাবে উনি 10% ট্যারিফ আমদানি কর বসাবেন। এটি কিছুক্ষণ মধ্যে বলছি। সো আমি চেষ্টা করব ট্যারিফটি ব্যাখ্যা করার এবং এর সংজ্ঞাটি তুলে ধরার জন্য এবং এটির ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করব উইথ অ্যান এক্সাম্পল। সো ট্যারিফ হচ্ছে একটি ট্যাক্স যেটি ধার্য করা হয় যে কোনো দ্রব্য বা পণ্যর উপর যেটি বাইরে থেকে এই দেশে আনা হয়, আমেরিকাতে আনা হয়, ইম্পোর্ট করে আমদানি করে অন্য দেশের উপর এই ট্যাক্সটি ধার্য করা হয়। সো চলুন আমরা দেখি অনস্ক্রিন, যদি লেটস ক্যান উই প্লিজ, ওকে থ্যাংক ইউ। সো এক্সাম্পলটি আমি ব্যবহার করতে চাই টয়োটা গাড়ির উপর, যেটা আপনারা দেখছেন। সো টয়োটা কোম্পানির যে গাড়িটি আছে এটি ধরে নিয়ে আমরা মূল্য হচ্ছে $30,000 এবং এটি তৈরি করা হয়েছে আমেরিকার বাইরে অর্থাৎ জাপানে। তার উপর 10% ট্যারিফ বসানো হবে, তাহলে এটির ট্যারিফ অর্থাৎ ট্যাক্স ডলারে এসে দাঁড়াবে $3,000। যদি আপনি এই গাড়িটি ইম্পোর্ট করতে চান টয়োটা ক্যামরি বাইরে থেকে আমেরিকাতে, আপনাকে সো দ্য পারপাস অফ দিস ট্যারিফ ইজ টু মেক ফরেন, আপনাকে $3,000 দিতে হবে। কি কারণে, উদ্দেশ্যটা কি? যত রকম ফরেন অর্থাৎ বিদেশি পণ্য আছে তারা যাতে এই পণ্যের দাম যাতে বেড়ে যায়, মেক দ্যাম মোর এক্সপেন্সিভ। সো যদি একটি বিদেশি পণ্য বেশি হয়ে যায়, বেশি দাম হয়ে যায়, তার মূল্য বেড়ে যায়, আইডিয়াটা হচ্ছে আমেরিকার যে কনজিউমার ভোক্তা যারা আছে, আমি আপনি ক্রেতা, তারা সম্ভবত দেশি প্রোডাক্ট উইল লাইকলি বাই প্রোডাক্ট দ্যাট আর মেড ইন আমেরিকা, আমেরিকান প্রোডাক্ট তারা কিনবেন। এটি হচ্ছে আইডিয়া, বিকজ আমেরিকান প্রোডাক্ট তখন কি হবে, চিপার হবে। বাইরের প্রোডাক্টের দাম বেড়ে গেছে কিন্তু আমেরিকাতে তৈরি করা প্রোডাক্ট চিপার হবে। সো বিকজ দে উড নট সাবজেক্ট টু ট্যাক্স, কারণ আমেরিকান প্রোডাক্টের উপরে কোনো ট্যাক্স থাকবে না। এটা হচ্ছে আইডিয়া। এটি আরেকটি ব্যাপার আছে, সেটি হচ্ছে এটা ইনসেন্টিভ তৈরি করে ফরেন কোম্পানি, যারা বিদেশি কোম্পানি আছে তাদেরকে ভাবতে হয় যে তারা যদি আমেরিকাতে ইনভেস্ট করেন এবং তাদের দ্রব্যটি যদি আমেরিকাতে তৈরি করেন তাহলে কি হবে, এই ট্যাক্সটি হবে কি, ট্যাক্সটি তাদের উপরে বসবে না। সো দিস উইল এর মধ্যে অনেক কিছু ইনক্লুডেড থাকে বেশিরভাগ ক্ষেত্রে, যেরকম ইনফ্রাস্ট্রাকচার তাদের বিল্ড করতে হবে আমেরিকাতে, যেটি অনেক কর্মসংস্থান তৈরি করতে হবে ইন আমেরিকা, রাইট? যারা ট্যারিফ সমর্থন করেন তারা বলে থাকেন ট্যারিফটি আসলে বসানো হয় যাতে এটি করে দেশীয় পণ্যর প্রোডাকশন বাড়ে এবং প্রমোশনও বাড়ে। চলুন দেখে নিই। ওকে, নাও ইট উইল ক্রিয়েট মোর জবস
তাহলে নতুন করে কর্মসংস্থান তৈরি হবে আমেরিকায়, এবং এটা আমেরিকার অর্থনীতিকে বুস্ট দিবে। ইউএস গভর্নমেন্ট কালেক্ট করবে নতুন ট্যাক্স, তাদের রেভিনিউ কালেকশন বেড়ে যাবে। যারা বিশ্বাস করেন এটি, তাদের এটি কথা এবং তাদের এটি যুক্তিসঙ্গতই মনে হয় শুনলে। সো দেয়ার আর থিওরিটিক্যাল বেনিফিটস, অবশ্যই থিওরিটিক্যাল বেনিফিটস আছে। হাউএভার দেয়ার ইজ এ কস্ট, এইটি করার একটি ব্যয় আছে। দ্য কস্ট ইজ ইনফ্লেশন। সো আসলে সঠিক প্রশ্নটি হবে এরকম, যে পরিমাণ সুবিধা পাবো তার চেয়ে অসুবিধা বেশি হবে নাকি সুবিধার চেয়ে অসুবিধার পরিমাণ বেশি? ডু দ্য প্রোজ আউটওয়েজ দ্য কন? নাও লেট মি টক অ্যাবাউট দ্য কস্ট। চলুন আমরা আসলে এটির কস্টটা কত, খরচটি কত, এটি একটু দেখে নেওয়া যাক। লেটস নট মেক দিস কমপ্লিকেটেড। আমরা এটা কমপ্লিকেট করবো না, খুব সোজা রাখার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, আপনি যদি খেয়াল করে দেখেন। সো লেটস স্টার্ট, চলুন শুরু করি। আপনারা কি জানেন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বলে একটি কথা আছে, অর্থাৎ কিছু কিছু দেশ বা কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু পণ্যের ক্ষেত্রে অনেক কোম্পানি, অনেকের দেশের অ্যাডভান্টেজ থাকে, যেটি আসলে তাদের একটি সুবিধাজনক অবস্থান নিয়ে যায়। সো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইজ দ্য কোয়ালিটি আর দ্য ফ্যাক্টরস দ্যাট গিভস ইউ এজ ওভার কম্পিটিশন। অন্যান্য কম্পিটিশনের চেয়ে তারা এগিয়ে থাকেন। আসছি আরেকটু কিছুক্ষণ ব্যাখ্যা করলেই বুঝে যাবেন, কারণ আমি বাংলাদেশের প্রসঙ্গটা নিয়ে আসবো এখানে, তখনই বুঝে যাবেন। সো আমি আপনাদের একটি ডেমনস্ট্রেশন দেখাবো। ইটস এ ইজি এক্সাম্পল। একটি প্রশ্ন আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে পারি, যদি আমরা বিদ্যুৎ তৈরি করতে চাই, ইফ উই ওয়ান্ট টু জেনারেট সোলার এনার্জি যদি আমরা তৈরি করতে চাই, খুব কস্ট এফেক্টিভ, যেটা খরচ কম হবে, এটি কি করলে, কোথায় করলে খুব সহজ হবে বা কস্ট এফেক্টিভ হবে, অর্থাৎ খরচ কম পড়বে? ক্যালিফোর্নিয়া না ইলিনয়? এটি খুব সহজ একটি প্রশ্ন, এবং কমন সেন্স বলছে দ্য কারেক্ট অ্যান্সার হবে ক্যালিফোর্নিয়াতে। আমরা যদি পরবর্তীতে দেখি, ওকে, সো উত্তরটি হচ্ছে ক্যালিফোর্নিয়াতে যদি সোলার বিদ্যুৎ করতে চান, দিস ইজ গোনা বি দ্য ইজিয়েস্ট ওয়ান। না, আপনারা কি জানেন কেন? ভেরি সিম্পল। ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে বেশি সানলাইট পাওয়া যায় এবং কোনো মেঘ থাকে না, যদি আপনি কম্পেয়ার করেন এটা ইলিনয়ের সাথে। সো ক্যালিফোর্নিয়া এই ক্ষেত্রে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে when it comes to সোলার এনার্জি জেনারেশন, সোলার এনার্জি তৈরি করার ক্ষেত্রে। না, যদি এটি আসে মেকিং প্রোডাক্টস, অন্যান্য দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে কিছু দেশ আছে যারা এরকম কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়ে থাকে। সো when it comes to ম্যানুফ্যাকচারিং, কিছু কিছু ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং, রিসোর্স, সাপ্লাই চেইন, লেবার পুল, কি পরিমাণ লেবার আপনার কাছে অ্যাভেলেবল আছে, ইন মেনি কেসেস ইট ইজ ওই সব অ্যাডভান্টেজের কারণে এটি আসলে খুবই সস্তা ওই সমস্ত দেশে ওই প্রোডাক্ট বা দ্রব্য সামগ্রী তৈরি করা। ইট মেক্স সার্টেন প্রোডাক্ট ইন ডিফারেন্ট কান্ট্রিজ ইজ চিপার, ইট মেক্স সেন্স। নাও আপনি কি জানেন, আমরা মনে হয় অনেকেই আপনারা জানেন যে 97% কাপড়, ক্লোদিং আমেরিকাতে আসে। এইটি যে আপনারা কিনেন, আমরা সবাই কিনি, নট মেড ইন আমেরিকা। ওকে, সো আপনি যদি দেখেন, আপনার ট্যাগটি খেয়াল করে দেখবেন 97% ক্লোদিং নট মেড ইন আমেরিকা। আপনি খেয়াল করে দেখুন, নাইকি ফ্রম থাইল্যান্ড, উই হ্যাভ ভিয়েতনামিজ বিগ কোম্পানি Lululemon. Lululemon is a big company, it's a trending company right now, আপনি দেখে নেবেন। আউটফিট, it's Vietnamese. You also have টার্গেটের প্রোডাক্ট যতটুকু দেখছেন 97% বা তারও বেশি প্রোডাক্ট আসছে চায়না থেকে, অল দ্য ওয়ে চায়না ট্রাভেলিং টু ইউএস। দ্য ইউএস ইম্পোর্টস, ইউএস এর যে আমদানি আছে 97% ক্লোদিং আমরা আমদানি করে থাকি। এর কারণ কি? কারণ হচ্ছে এই আমদানি করাটা আমাদের জন্য খুবই সস্তা। ইট ইজ চিপার টু মেক ক্লোদিং ইন বাংলাদেশ, ইন ইন্ডিয়া, ইন ভিয়েতনাম কম্পেয়ার টু আমেরিকা। কারণ এমপ্লয়িজ ইন বাংলাদেশ, আপনারা যদি পরবর্তীতে আমরা দেখতে পারি, ওকে, যে লেবার কাজ করছেন বাংলাদেশে, তাকে দেওয়া $150 মাসে। তার অর্থ হচ্ছে 87 সেন্টস পার আওয়ার, প্রতি ঘন্টায় $1 উনি পান না। সো আপনি আমেরিকান লেবার এখানে কিভাবে কম্পিট করবে? হাউ আমেরিকান সাপোজ টু কম্পিট উইথ দিস লো কস্ট লেবার? ইটস নট পসিবল। সো আপনি যদি এর উপর 10% ট্যারিফ বসিয়ে দেন, অর্থাৎ ট্রাম্প যদি বসিয়ে দেন, it would be it still would be much cheaper. তারপরেও এটি সস্তায় থেকে যাবে যদি আপনি এখান থেকেই, অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করতে থাকেন। সো উই আর নট গোয়িং টু হ্যাভ এ ক্লোদিং ইন্ডাস্ট্রি রিভাইভাল। আমরা কোনো মতেই আমেরিকাতে ক্লোদিং ইন্ডাস্ট্রিকে পুনর্জীবিত করতে পারবো ইন দ্য ইউএস, এটা সম্ভব নয় এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজের কারণে। যার কারণে কি হবে,
যত 97% ক্লোদিং আসছে বাইরে থেকে, এটির সব কিছুর দ্রব্যমূল্য বেড়ে যাবে 10%। এভরিথিং উইল গো আপ বাই 10%। উড ইট কজ ইনফ্লেশন? এটির কারণ কি ইনফ্লেশন বাড়বে? ইয়েস, it will cause. And do you know why? It's cheaper to make clothes in the overseas. আরো একটি কারণে, শুধু লেবার না, আরো একটি কারণে বিদেশে অর্থাৎ ইন্ডিয়া, বাংলাদেশ, ভিয়েতনামে এই কাপড়গুলো তৈরি করা আরো সস্তা। ইটস নট জাস্ট অনলি চিপ লেবার, দ্য কস্ট অফ রেগুলেশন। আপনি যদি দেখেন কোনো রেগুলেশন সেখানে খুব একটা কাজ করে না। ইন্ডিয়াতে যদি দেখেন আপনি খেয়াল করে, তারা কেমিক্যাল বা ডাই যেগুলো ব্যবহার করে থাকেন ড্রেনে ফেলে দেন অথবা নদীতে ফেলে দেন, সোজাসুজি দে চাক দ্য গার্বেজ ইন দ্য ওয়াটারওয়েজ। সো এর কারণে পলিউশন তৈরি হয়, বাট ইটস চিপার। কোম্পানিদের জন্য এটা চিপার, কাউকে কিছু না বলে তারা এগুলো ডাম্প করতে পারেন। মোর রিল্যাক্স আছে গভর্নমেন্ট রুলগুলো। সো ল্যান্ডফিলে বড় বড় জায়গাতে তারা এগুলি ডাম্প করে দেন, তাতে বিষাক্ত হয় জমি, ফসলি জমি নষ্ট হয়, বাট নোবডি কেয়ারস। এইসব কারণে দে আর এই ইন্ডিয়া, বাংলাদেশ বলুন আপনি, দ্য রুলস আর নট স্ট্রিক্ট লাইক আমেরিকা। সো এটা আরেকটি কারণ যে আমেরিকা প্রেফার টু ইম্পোর্ট। তারা নিজস্ব জিনিস নষ্ট করবে না, নিজস্ব লেবার পানি নষ্ট করবে না, জমি নষ্ট করবে না। আমেরিকা প্রেফার্স টু ইম্পোর্ট ক্লোদিং। এটি হচ্ছে আরেকটি কারণ। দে ক্যান ডু ইট চিপার অ্যান্ড পে লেস। ওকে, সো পে লেস ফ্রম ওয়ার? ক্লোদিং ফ্রম বাংলাদেশ, ইন্ডিয়া, ভিয়েতনাম। দ্যাটস দ্য রিজন। আপনি কি জানেন যে 70% এভরিথিং যা পাওয়া যায় ওয়ালমার্টে, যত দ্রব্য দেখছেন আপনি, 70% দ্রব্য ইন ওয়ালমার্ট আমদানি করা, ইম্পোর্টেড। সো দ্য প্রশ্ন আসবে, উইল দ্যাট দ্য ট্যারিফ কি আসলে ইনফ্লেশনই হবে কিনা, দ্রব্যমূল্য সব কিছু বেড়ে যাবে না? দ্য অ্যান্সার ইজ ইয়েস, নো কোয়েশ্চেন অ্যাবাউট দিস ওয়ান। দ্য অ্যান্সার ইজ ইয়েস, বাট এগেন প্রপার প্রশ্নটি হচ্ছে আমাদের সুবিধা কি অসুবিধার চেয়ে বেশি হবে নাকি সুবিধাই বেশি থাকবে? একটি প্রশ্ন এখন চলে আসে যে আসলে ট্যারিফটি পে করে কে করবে? পে, হু পেজ দ্য ট্যারিফ? ইজ ইট দ্য ফরেন কান্ট্রি, বিদেশি দেশ যারা পণ্য রপ্তানি করছেন? ইজ ইট দ্য কনজিউমার, ভোক্তা আপনি আমি? অর যিনি ইম্পোর্ট করছেন, দ্য ইম্পোর্টার? কে দিবেন এটি? হু পেজ দ্য ট্যারিফ? সো থিঙ্ক অফ, এটি চিন্তা করতে হবে দ্য কারেক্ট অ্যান্সার, আসলে সঠিক অ্যান্সারটা। বাট ফার্স্ট সঠিক অ্যান্সারটি আমি দিচ্ছি, বাট প্রথম কথা হচ্ছে ট্রাম্পের অনুসারে ট্যারিফ হচ্ছে ইটস অ্যাটাক অন দ্য ফরেন কান্ট্রি, যে দেশগুলো রপ্তানি করছে তাদের উপরে ধার্য করা হচ্ছে। দিস ইজ হিজ ইন্টারপ্রিটেশন, তার মতামত, তার অভিমত। বাট লেট মি টেল ইউ হাউ ইট ওয়ার্কস। আসলে এটি কাজ করে কেমনে সেটি একটু জেনে নেন। সো দ্য কোয়েশ্চেন ইজ হু পেজ দ্য ট্যারিফ, যেটি আমি জিজ্ঞাসা করেছিলাম। আসলে ট্যারিফটি আসবে কার কাছ থেকে, কে পে করছেন? ওকে, আপনি জানেন যখন ওয়ালমার্ট সবকিছু আমদানি করে, পণ্য আমদানি করে, গুডস ফ্রম চায়না, ওয়ালমার্ট ট্যারিফ পে করে এটার উপরে ওয়ালমার্টে। সো আমরা একটি এক্সাম্পল তুলে ধরেছি আপনার কাছে। ওয়ালমার্ট ইম্পোর্ট করছে ভ্যাকিউম ক্লিনার ফ্রম চায়না টু আমেরিকাতে সেল করার জন্য। সো আমরা ধরে নেই এটির দাম হচ্ছে, তারা ক্রয় করছেন চায়না থেকে $100 এবং তারা এটি বিক্রয় করছেন আমেরিকার মার্কেটে $150। নাও তার $50 প্রফিট আছে। যদি এটির উপরে 10% ট্যারিফ বসানো হয় তাহলে ওয়ালমার্ট এই ভ্যাকুয়ামটি ক্রয় করবে $110 এবং তাকে পে করতে হবে $10 ট্যাক্স টু দ্য ইউএস গভর্নমেন্ট। তারা যদি এই ভ্যাকুয়ামটি বলেন যে আমরা বিক্রয় করতেই থাকবো, আমরা বন্ধ করব না, $150, তাহলে ওয়ালমার্ট তাদের যে প্রফিট মার্জিন $50 থেকে নেমে আসবে $40। না, তাদের যে মেনটেন, তারা যদি বলেন না আমরা $50 মেনটেন করতে চাই প্রফিটটি, ওয়ালমার্ট কি করবে? এটির মূল্য বাড়িয়ে দিবে। দ্য ভ্যাকিউম যেটা তারা $150 বিক্রয় করছিলেন, তারা এখন বিক্রয় করবেন $160। সো এসেনশিয়ালি এই ট্যাক্সটি পাস করা হচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে কাকে? ভোক্তাদেরকে। আপনি যখন কিনতে যাচ্ছি, দে পাস ইট অন টু দ্য কনজিউমার, আমাকে এটি দিতে হচ্ছে। দেন দ্য এন্ড রেজাল্ট, অর্থাৎ আমেরিকান আমি যারা আছি, আমরা এই $10 এক্সট্রা পে করছি এই ভ্যাকুয়ামের জন্য। বাট দেন ইউ ক্যান মেক আর্গুমেন্ট, আপনি অনেকে আছেন আর্গুমেন্ট করবেন, আমেরিকান যারা আছেন, আমরা যারা এখানে থাকি, আমরা তো ভ্যাকুয়ামটি আমেরিকান মেড ভ্যাকুয়াম কিনতে পারি। চলুন দেখে নেই আমেরিকান মেড ভ্যাকুয়াম। আপনি কি জানেন যে কার্বি ভ্যাকুয়াম কত, এটি মূল্য কত? $500, যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে। অর আপনি হুভার কিনতে পারেন, বাট দ্যাটস আর স্টিল এক্সপেন্সিভ, $180। সো এগেন ইউএস কনজিউমার, ভোক্তা আপনি যা আছে, আমরাই কিন্তু এটার পে করছি। Many interested consumer ends up paying more in this instances when যখন there are no alternative, কোনো অল্টারনেটিভ থাকে না
যে পণ্যটি বাইরে থেকে আসে না তখন আমরা মেড ইন আমেরিকা প্রোডাক্টই নেই অ্যাজ অ্যান অল্টারনেটিভ। সো ওয়ালমার্ট ট্যাক্স পে করছে, তারা এটি ঘাড়ে চাপিয়ে দিচ্ছে কাদের উপরে? ভোক্তার উপর। তো প্রশ্নটা হচ্ছে এই পয়সাটি যাবে কোথায়? ওয়্যার ডাজ দিস মানি গো? কোথায় যাচ্ছে এই অর্থটি? ওয়ালমার্ট এই পয়সাটি যখন পে করে এটি যাচ্ছে ইউএস ট্রেজারিতে, ওকে, এবং এটি ইট বিকামস মোর মানি ফর দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের আয় বেড়ে গেল এবং তাদের খরচ করার জন্য অর্থ বেড়ে গেল। নাও লেটস টক অ্যাবাউট দিস। এইটি একটু কথা বলা দরকার। কতখানি ট্যাক্স মানি তারা আয় করতে পারবে? হাউ মাচ মোর মানি আর উই টকিং অ্যাবাউট? এই ট্যাক্সটি যদি 10% ধার্য করা হয়, কি পরিমাণ ট্যাক্স আদায় করতে পারবে ইউএস ফেডারেল গভর্নমেন্ট ফ্রম ট্যাক্স রেভিনিউ? আপনারা অনেকেই জানেন 2024 সাল থেকে, যদি পরবর্তী চার্টটি আমরা দেখি, ওকে, ইউএস গভর্নমেন্ট আয় করেছে $5 ট্রিলিয়ন ট্যাক্স কালেকশনের মাধ্যমে। তাদের রেভিনিউ একটি বড় সোর্স হচ্ছে, একটি বড় সোর্স ট্যাক্স কালেকশন, $5 ট্রিলিয়ন। যদি 10% ট্যারিফ বসানো হয় অ্যাক্রস দ্য বোর্ড সব পণ্যদ্রব্যের উপর, তাহলে এটি অ্যাডিশনাল $400 বিলিয়ন নতুন ট্যাক্স নিয়ে আসবে প্রতি বছর। সো দেয়ারফর 10% ট্যারিফ উইল ব্রিং 8%। আপনি 10% ট্যারিফ যদি বসান সমস্ত পণ্যের উপর, তাহলে 8% বৃদ্ধি পাবে সরকারি কালেকশন। ইউএস গভর্নমেন্টের কালেকশন 8% বাড়বে। সো এটি যথেষ্ট নয়, ইট ইজ নট ক্লোজ এনাফ। এন্টায়ার গভর্নমেন্ট রান করার জন্য এটি যথেষ্ট নয়। নাও আমি জানি অনেকেই আছেন, আপনারা বলবেন এবং আর্গুমেন্ট করবেন যে 100 বছর আগে 93% ফেডারেল গভর্নমেন্টের ইনকাম অর্থাৎ রেভিনিউ আসতো ট্যারিফ থেকে। ট্রু, সেটি সত্য কথা। সো অন্যভাবে বলতে গেলে আমাদের কোনো ইনকাম ট্যাক্স ছিল না সেই সময়। there was no income tax, সব কিছু আসতো ইম্পোর্টের উপরে ট্যাক্স বসিয়ে। we can just go at tariff, right? আমেরিকা did this before. আমেরিকা did this before, এটি ইতিপূর্বে করা হয়েছে অনেক আগে। সো আমি ব্যক্তিগতভাবে ট্যাক্সের বড় সমর্থক নই। আই ডোন্ট লাইক ট্যাক্সেশন, বাট এগেন যদি আপনি কমন সেন্স ইউজ করেন, কমন সেন্স, দুঃখিত, 100 বছর আগে সরকারের সাইজ কত বড় ছিল? হাউ বিগ ওয়াজ দ্য গভর্নমেন্ট সেই সময় 100 বছর আগে? হাউ মাচ ওয়াজ দ্য গভর্নমেন্ট গ্রোন? কতখানি বেড়েছে তার গভর্নমেন্টের পরিধি? এখন যদি 100 বছর পরে দেখেন এতখানি বেড়েছে যে সরকার আপনার ব্যক্তিগত জীবনে আপনি কি করবেন? মহিলাদেরকে বলছে ইউ ক্যানট হ্যাভ অ্যাবর্শন ইভেন ইফ ইউ ওয়ান্ট টু। তার আপনার পারিবারিক লাইফের উপরে সরকারের চলে এসেছে, এতটাই ওভাররিচ। এবং দিস ইজ অনেস্টলি স্পিকিং নট গুড। দিস ইজ নট গুড। সো দ্য ফেডারেল গভর্নমেন্ট অনেক আগে, 100 বছর আগে খরচ করত 2.7% টোটাল জিডিপির, সমস্ত গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টের 2.7% খরচ করত। এইটি তারা জিডিপি বেড়েছে বহুগুণ, কিন্তু এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে 25%। আমেরিকার সরকারের খরচ বেড়েছে 25% অফ দ্য জিডিপি। 100 বছর আগে ছিল 2.7%। দ্য গভর্নমেন্ট মেজার দিস স্পেন্ডিং, অর্থাৎ সরকারের যে খরচটি আছে সেটি বেড়েছে গত 100 বছরে 10 গুণ। সো ব্যাক দেন ওই সময় গভর্নমেন্ট ওয়াজ মাচ স্মলার, খুব ছোট গভর্নমেন্ট ছিল। দেয়ারফর সরকার যে পয়সাটি দরকার ছিল ট্যারিফ থেকে আসতো, দ্যাট ওয়াজ এনাফ। আজকের সময়ে মোর মানি, মোর ট্যারিফ, ইটস নট এনাফ, যথেষ্ট নয়। এই অঙ্কটি মেলানো সম্ভব নয় এই অঙ্কের মাধ্যমে, এই ট্যারিফ ধার্যের মাধ্যমে। সো অনেকে আর্গুমেন্ট করবেন যে ট্রাম্পের যে ট্যারিফটি আছে, ট্রাম্প যখন প্রথমবার ছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট যখন প্রথমবার ছিলেন, তখন তিনি ট্যারিফ বসিয়েছিলেন তার প্রিভিয়াস টার্মে, এবং তার অনেকগুলি আছেন বাইডেন সেগুলি রেখে দিয়েছিলেন। যেই ট্রাম্প যেই ট্যারিফ বসিয়েছিলেন বাইডেন সেটি রেখে দিয়েছিলেন, ফেলে দেননি, কিন্তু হি কেপ্ট মেনি অফ দোজ। এবং তার উপরও নতুন করে কিছু উনি বসিয়েছিলেন ট্যারিফ। অনেকেই বলবেন এবং আর্গুমেন্ট করবেন যে ট্রাম্প তো ইম্পোজ করেছিলেন, কই ইনফ্লেশন তো বাড়েনি। সো আপনাকে একটি জিনিস বুঝতে হবে, ওই সময়ে উনি যে ট্যারিফ বসিয়েছিলেন এটি ছিল অত্যন্ত ছোট আকারের, মাচ স্মলার স্কেল। এখন যেটি উনি বলছেন 10% অন অল ইম্পোর্ট। আপনার মনে থাকার কথা 2019 সালে ট্রাম্পের ট্যারিফ ট্যাক্সেশন যে বসিয়েছিলেন সেটি ছিল $400 বিলিয়ন, আয় হয়েছিল $400 বিলিয়ন ওয়ার্থ অফ ইম্পোর্টস। সো এটি নতুন রেভিনিউ হয়েছিল $400 বিলিয়ন প্রোডাক্টের উপরে। ইম্পোর্ট বেড়েছে, এই আয় বেড়েছিল সরকার প্রতি বছরে $80 বিলিয়ন।
Those were targeted. Now, ট্যারিফ যদি তিনি ঢালাওভাবে 10% বসান সমস্ত আইটেমের উপর, আপনাদের অনেকেই হয়তো জানেন আমেরিকা বছরে $4 ট্রিলিয়ন সম্পদ গুডস পণ্য আমদানি করে থাকে। This is going to be a whole different level. Okay, now I want to give you আমার মতামত তুলে ধরবো। ট্রাম্পের ট্যারিফ 10% অন অল ইম্পোর্ট আমার মনে হয় না এটি সম্ভব হবে। আই ডোন্ট থিঙ্ক উনি নিজেও এটি করবেন। উনি কি নতুন করে ট্যারিফ বসাবেন? উইল হি ক্রিয়েট নিউ ট্যারিফ? ইয়েস, অ্যাবসলিউটলি, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। বাট উইল দেয়ার বি এ টার্গেটেড, সেটি কি শুধুমাত্র চাইনিজ প্রোডাক্ট আর ইম্পোর্টের উপর আসবে? ইয়েস, আই বিলিভ সো। টু মোস্ট প্রবাবল আউটকাম, দুটি সম্ভাব্য দিক আছে এটির। প্রথমটি হচ্ছে ট্রাম্প তার কথা যেটি বলেছেন 10%, এটি উনি পিছু হটবেন, এটি উনি করবেন না। হি উইল ব্যাক ট্র্যাক অন দিস আইডিয়া। সো যদি তাই করে থাকেন, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এটি প্রথমবারের মতো তিনি করতেছেন। ইতিপূর্বে তিনি অনেকবারই তার মতামত পরিবর্তন করেছেন। আর একটি ব্যাপার, আমরা মিডিয়াতে ট্রাম্পকে যথেষ্ট ধোলাই করে থাকি সবসময়, এবং অনেকেই ফান করে থাকেন। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদেরকে মনে রাখতে হবে এই মানুষটি একজন মানুষ, হি ইজ অলসো হিউম্যান, এবং তার কারণে নোবডি ইজ পারফেক্ট, নোবডি ইজ। সো ক্যান হি মেক মিস্টেকস? ইয়াস, অ্যাবসলিউটলি। কত বড় মিস্টেক হবে সেটি অন্য ব্যাপার, বাট ইয়াস, হি ইজ এ হিউম্যান, হি ক্যান কথা ঘুরিয়ে নিতে পারেন। ইয়েস, অফকোর্স। ক্যান ই ব্যাক ট্র্যাক? ফর এক্সাম্পল, ট্রাম্প হ্যাজ অ্যাপয়েন্টেড, আপনি জানেন অনেক অ্যাডভাইজার উনি নিয়োগ দিয়েছিলেন, এবং গভর্নমেন্ট অফিসিয়াল তাদের অনেককেই কিন্তু উনি ফায়ার করে দিয়েছিলেন। ওকে, অ্যান্ড দেয়ার আর আদার পিপল, অন্যান্য যারা আছে তাদেরকে নিয়োগ করেছিলেন, যার জন্য তিনি অনুশোচনা ভোগ করেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে ফেডারেল রিজার্ভের বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েল। সো আমি আরেকটি এক্সাম্পল দিব বিটকয়েন সম্বন্ধে। উনি ইতিপূর্বে কি বলেছিলেন এবং পরবর্তী কি বল, উনি 2021 সালে প্রেসিডেন্ট ট্রাম্প বিটকয়েনকে বলেছিলেন এটি একটি স্ক্যাম। আরেকটি বড় সম্ভাব্যতা আছে, সেটি হচ্ছে কংগ্রেস ট্রাম্পকে থামিয়ে দিতে পারেন। কংগ্রেস ক্যান স্টপ ট্রাম্প। কিন্তু আরো বড় প্রশ্ন হচ্ছে, ক্যান ট্রাম্প, উনি কি 10% ট্যারিফ অল যে ইম্পোর্ট যত রকম আমদানি আছে তারপরে বসিয়ে দিতে পারেন কিনা কংগ্রেশনাল অ্যাপ্রুভাল ছাড়াই? সো এই প্রশ্নের উত্তর দিতে হলে জানতে হবে একটি জিনিস, আমেরিকার কনস্টিটিউশন কি বলছে, সংবিধান কি বলছে। দ্য ইউএস কনস্টিটিউশন এই ক্ষমতাটি দিয়েছেন, ইউএস কনস্টিটিউশন গ্র্যান্ট দ্য পাওয়ার অফ ইম্পোজিং ট্যারিফস টু দ্য কংগ্রেস। সংবিধান এই ক্ষমতাটি দিয়েছে কংগ্রেসের হাতে, নট দ্য প্রেসিডেন্ট। ওকে, হাউএভার মনে রাখবেন কংগ্রেস কিছু জিনিস প্রেসিডেন্টের হাতে তুলে দিয়েছে, অ্যালাউস প্রেসিডেন্ট, যাতে করে উনি নিজেই ট্যারিফ বসাতে পারেন কিছু কন্ডিশন যদি মিট করে। সো এক্সেপশনগুলো কি? এমন কোনো ইম্পোর্ট হয় যেটি ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেটেনিং অর থ্রেটেন্স দ্য ন্যাশনাল সিকিউরিটি, যদি ফরেন পলিসি অথবা ইকোনমিও অর্থনীতিও ভীতির মুখে পড়ে, অথবা কোনো ট্রেড এগ্রিমেন্ট যদি আনফেয়ার হয়ে থাকে আমেরিকার জন্য, অথবা ভায়োলেশন থাকে ট্রেড প্র্যাকটিসে, তাহলে প্রেসিডেন্ট এইটি নিজেই ধার্য করতে পারেন। সো দেয়ার আর এক্সেপশনস। নাও যদি ট্রাম্প এটি চেষ্টা করেন পাশ করানোর, ইউনিভার্সাল 10% ট্যারিফ, একেবারে ধারাওভাবে যে কোনো পণ্যের উপর যে কোনো দেশের 10% ট্যারিফ বসিয়ে দেন, এবং যদি কংগ্রেস চেষ্টা করেন থামাতে, তাহলে উনি কিন্তু অন্যভাবে এটা পাশ করাতে পারেন। ওকে, দেয়ার আর ওয়ান অফ দোজ এক্সেপশনস, যে এক্সেপশনের কথাগুলো আমি বললাম, উনি এই এক্সেপশনের যে কোনো একটি ব্যবহার করতে পারেন। সো আপনারা কিন্তু এই এক্সেপশনের কয়েকটি দেখেছেন ইতিপূর্বে। আপনাদের অনেকে মনে আছে প্রেসিডেন্ট বাইডেন ক্ষমা করেছিলেন $10,000 স্টুডেন্ট লোন, এবং কংগ্রেস তখন বলেছিল ইউ ক্যানট ডু ইট, কংগ্রেস থামিয়ে দিয়েছিল তাকে। দেন বাইডেন অন্যভাবে ট্রাই করলেন, অন্যভাবে চেষ্টা করলেন, সেটি হচ্ছে অ্যান এক্সেপশন আন্ডার দ্য রুল। ওনার যেটি করেছিলেন দ্য এক্সেপশন আন্ডার দ্য হিরোজ অ্যাক্ট, আপনাদের মনে থাকার কথা, হিরোজ অ্যাক্ট নামে যে অ্যাক্টটি করেছিলেন এটির মাধ্যমে। তারপরে কিন্তু কংগ্রেস এসে বলেছে যে এখানে ওই 3টি এক্সেপশনের কোনোটি অ্যাপ্লাই করা সম্ভব নয় ইন দিস সিচুয়েশন। সো আমার যতটুকু মনে হচ্ছে, হাউস আমরা সবাই জানি, অ্যান্ড উই অল আন্ডারস্ট্যান্ড, আপনারা নিজেরাও জানেন, হাউস এবং সেনেট
দুটি কিন্তু কন্ট্রোলড বাই দ্য রিপাবলিকান রাইট নাও, এই মুহূর্তে, অথবা জানুয়ারি যে সেশন শুরু হতে যাচ্ছে 119তম কংগ্রেস। নাও হাউএভার রিপাবলিকানদের কিন্তু 60টি আসন নেই। এই ধরনের বিল পাশ করতে হলে 60টি আসন লাগে ইন দ্য সেনেট। বাট একটি কাজ করতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেটি হচ্ছে রিকনসিলিয়েশন। আপনারা যারা আমার অনুষ্ঠান 4 বছর 5 বছর ধরে দেখছেন, কোভিড মহামারীর সময় এই রিকনসিলিয়েশনের মাধ্যমে কিন্তু বিল পাশ করা হয়েছিল, যার ফলে আপনার স্টিমুলাস চেক পেয়েছিলেন। সো উনি কিন্তু চেষ্টা করতে পারেন রিকনসিলিয়েশনের মাধ্যমে, যেখানে 50টি ভোট হলেই চলে, দ্য রিকনসিলিয়েশন ফর 50। বাট অলসো জানবেন যে ইভেন রিপাবলিকানদের মধ্যে অনেকে আছেন, অনেকে এটি সমর্থন করবেন না, সেক্ষেত্রে কিন্তু এটি পাস হবে না যদি এটি করার চেষ্টা করেন রিকনসিলিয়েশনের মাধ্যমে। ইট উইল নট ওয়ার্ক যদি উনি সমস্ত 50টি না পান, একেবারে না পান 50টি। আমি জানি অনেকে বলবেন তাদের তো 53-54টি আছে, ডাজন্ট ম্যাটার, আপনাকে পেতে হবে 50। 4জন 5জন যদি ঘুরে দাঁড়ান, এটা তখন ফেল হয়ে যাবে। সো দের ইজ আ লটস অফ বাটস অ্যান্ড দের ইজ লটস অফ আনসার্টেনিটি, অনেক অনিশ্চয়তা ফর কংগ্রেশনাল অ্যাপ্রুভাল। নাও আপনারা জানেন, এখন এই অনুষ্ঠান যারা দেখছেন, পরবর্তী যারা দেখবেন, যারা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বেনিফিট অফ ট্যারিফ। ট্যারিফ বসালে বেনিফিটটা কি? আমেরিকার জিনিস পণ্য বিক্রয় হবে বেশি, এখানে কর্মসংস্থান তৈরি হবেন। আপনারা আরও জেনে গেছেন এটি ড্রব্যাক কি, অর্থাৎ এটির বাজে দিক, খারাপ দিকগুলি কি। দ্য কোয়েশ্চেন ইজ ফ্রম দ্য হোলিস্টিক, সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, দ্য হোলিস্টিক পার্সপেক্টিভ, এটি হচ্ছে অনেক বেশি, ইট উইল প্রডিউস মোর গুডস। প্রশ্নটা কি আমাদের জন্য খারাপ হবে না ভালো হবে? উইল ইট প্রডিউস মোর গুডস দেন ব্যাড? সো আপনারা যখন এই কথাটি চিন্তা করছেন, আপনারা জানাবেন আপনারা কি মনে করেন। কারণ দিন শেষে আপনারা জেনে গেছেন ট্যারিফ কি, কিভাবে ধার্য করা হয়, সুবিধা কি, অসুবিধা কি, কে পে করে এবং দিন শেষে কে ভুক্তভোগী হয়। এই হচ্ছে ট্যারিফ। আমি জানবো আপনাদের কাছে আপনারা কি বলছেন। কিন্তু এখন একটি বড় ব্যাপার আমি যাব, সেটি হচ্ছে ইমিগ্রেশন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ইমিগ্রেশন নিয়ে তুলকালাম কাণ্ড চলছে, তার যথেষ্ট কারণ আছে। সেটি হচ্ছে ট্রাম্পের প্রথমবার যখন ক্ষমতা ছিলেন, তিনি অনেক রুল করেছেন, যেটি সবার উপর বিরাট একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ডিলে কাকে বলে, কত প্রকার কি কি আপনারা জেনে গেছেন। যারা স্পেশালি ওয়ার্ক পারমিট রিনিউ করতে যাচ্ছিলেন এই ধরনের কেসে। কিন্তু আমি জানি আপনার গত বেশ কিছুদিন ধরে যেটি আলাপ হচ্ছে, আমরাও করছি এবং মিডিয়ার সমস্ত জায়গায় আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে আনডকুমেন্টেডদের বের করে দেওয়া হবে। ইভেন যারা অনেকে সিটিজেন আছেন তাদের সিটিজেনশিপ কেড়ে নেওয়া হবে। অনেকে যারা আছেন অ্যাসাইলাম কেস, তাদেরকে বাতিল করে দেবে, ইত্যাদি ইত্যাদি আপনারা শুনেছেন। কিন্তু সবচেয়ে ভয়ানক যে ব্যাপারটি হতে যেতে পারে, সেটি হচ্ছে দ্য বিগ চেঞ্জেস ইন I-130 ফ্যামিলি পিটিশন, যেটি আন্ডার ট্রাম্প, এবং এই সেকশনটি আমি এখন কভার করব। আমি যতদূর শুনতে পাচ্ছি এবং জানতে পারছি যে মেজর চেঞ্জেস ফর I-130 ফ্যামিলি বেস পিটিশন এক্সপেক্টেড, আশা করছেন সবাই 2025 সালে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে আসছেন তার উপর একটি বড় ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে। আপনারা জানেন অ্যাজ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হচ্ছেন 2025 সালে, ক্ষমতা নেওয়ার জন্য তারা জয়ী হয়েছেন, এবং তার কারণে সিগনিফিক্যান্ট চেঞ্জেস, তাৎপর্যপূর্ণ চেঞ্জ আসতে যাচ্ছে ইউএস ইমিগ্রেশন পলিসি আর এক্সপেক্টেড, এটি সবাই আশা করছেন। পার্টিকুলারলি আজকে যেটি কথা বলবো সেটি হচ্ছে ফ্যামিলি বেস পিটিশন সাচ অ্যাজ I-130। দিজ আর দ্য পিটিশন, অনেকে জানেন, আপনারা, আমার মনে হয় আপনারা সবাই জানেন যে এই পিটিশনটি হচ্ছে যার মাধ্যমে আপনি ইউএস সিটিজেন যদি হয়ে থাকেন, অথবা আপনি যদি লফুল পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকেন, আপনি স্পন্সর করতে পারেন আপনার আত্মীয় স্বজনকে ফর ইমিগ্রেশন। অ্যান্ড এই যে ইমিগ্রেশন, ইট উইল লাইকলি ফেস খুব স্ট্রিক্ট স্ক্রুটিনি, যেটা আমরা বলি খুব শক্ত যাচাই বাছাইয়ের মুখে পড়তে যাচ্ছে এই প্রসেসটি। আরও ডিটেল ডকুমেন্টেশন তারা চেয়ে পাঠাবেন, দে উইল অ্যাস্ক মোর ডিটেল ডকুমেন্টেশন, মোর রিকোয়ারমেন্ট, এবং তারা এক্সটেন্ডেড প্রসেসিং টাইম অর্থাৎ দীর্ঘায়িত করবেন বেসড অন দ্য আমি দুঃখিত, বেসড অন দ্য ট্রেন্ডস ফ্রম দ্য ট্রাম্পস ফার্স্ট টার্ম। আমরা যেই ট্রেন্ডটি ট্রাম্পের প্রথমবার যখন প্রেসিডেন্ট ছিলেন সেখান থেকে দেখেছি, তার উপর যদি আমাদের ট্রেন্ডটা তৈরি করতে হয়, আমি বলবো টার্মস অ্যান্ড দ্য প্রজেক্টেড পলিসিস, তার যে পলিসি তৈরি করেছিলেন এবং করতে যাচ্ছেন সেকেন্ড টার্মে,
অ্যাপ্লিকেন্ট যারা আছেন, আপনারা যারা আছেন, যারা এখানে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, আপনাদের অনেক কিছু বুঝে নিতে হবে। মাস্ট আন্ডারস্ট্যান্ড এই চেঞ্জগুলোর কারণে আপনাকে অনেক কিছু নতুন করে ভাবতে হবে, সময় নিতে হবে, আপনাকে আপনার ইমিগ্রেশনের কেসের উপর একদম দাঁড়িয়ে থাকতে হবে টু ন্যাভিগেট দ্য ইভলভিং ইমিগ্রেশন ল্যান্ডস্কেপ। কারণ ইমিগ্রেশন পরিবর্তন হতে যাচ্ছে কতখানি উই ডোন্ট নো, বাট আজকে আমরা কথা বলছি অনলি I-130 নিয়ে। এটি পরিষ্কার যে ফ্যামিলি বেসড পিটিশন, পার্টিকুলারলি I-130, এটি যত অ্যাডজাস্টমেন্ট হবে এটি হবে সেন্টার অফ দ্য অ্যাডজাস্টমেন্ট, ইট উইল বি দ্য সেন্টার অফ অল দ্য অ্যাডজাস্টমেন্ট। এটির মাধ্যমে ফ্যামিলি পিটিশনের মাধ্যমে গ্রিন কার্ড পেয়ে থাকেন মানুষ। এবং এখানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট হ্যাপি উইথ দিস। গতবার ছিলেন না, এবার হবে না। অনেক আলোচনার ব্যাপার আছে, কিন্তু আমি এই আলোচনা আজকে শুধুমাত্র 5টি ক্ষেত্রে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব, এবং এই 5টি এতে এর ইম্প্যাক্টটি কতখানি হবে ফ্যামিলি বেসড পিটিশনের উপর সেটি আমি আলোচনা করার চেষ্টা করব এবং একটি একটি করে তুলে ধরার চেষ্টা করব। মনে রাখবেন TVN24 অ্যানালিসিস প্রোগ্রাম হয়ে থাকে, যেখানে অ্যাটর্নি থাকেন এবং অনেকখানি একেবারেই বিনামূল্যে অনেক উপদেশ দেওয়া হয়ে থাকে। বাট মনে রাখবেন সেটি কিন্তু টেলিভিশনের মাধ্যমে আপনার সম্পূর্ণ কেস না জেনে তারা বলছেন অনেক কিছু। আপনাকে একজন ভালো অ্যাটর্নির শরণাপন্ন হওয়া প্রয়োজন যদি আপনার কেস খুব জটিল হয়ে থাকে এবং আপনি জানতে চান আপনি কোথায় আছেন। সো লেটস স্টার্ট উইথ নাম্বার 1। যাচাই বাছাই যে আছে সেটি কিন্তু ব্যাপকভাবে বাড়বে। দে উইল স্ক্রুটিনাইজ ন্যাশনাল ইন্স্যুরেন্স। এটির ব্যাপারটি একটু জেনে রাখা হচ্ছে। ন্যাশনাল ইন্স্যুরেন্স কনসার্ন, ন্যাশনাল ইন্স্যুরেন্স কনসার্ন যে জিনিসটি আছে ইন্স্যুরেন্সের ব্যাপারে, এটি ছিল একটি কি জিনিস, একটি অন্যতম জিনিস প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথমবার যখন উনি ক্ষমতায় ছিলেন। তার ফোকাস এবং তার টিমের ফোকাস এই ন্যাশনাল ইন্স্যুরেন্সের উপর বেড়েছিল বহুগুণ, যার কারণে ইট এক্সটেন্ডেড টু ইমিগ্রেশন ইন 2025। আমরা মনে করছি যে এটি যে তাৎপর্য আছে এটি আশা করতে পারেন যেভাবে তারা দেখছিলেন সেই সময় এটি আরও বাড়বে, আরও কঠোর হবে উইথ এ স্ট্রিক্টার অ্যাপ্রোচ। কীভাবে তারা একজন অ্যাপ্লিকেশনকে ভেটিং করবেন, অর্থাৎ নেবেন কি নেবেন না, গ্রহণ করবেন কি অ্যাপ্লিকেশন গ্রহণ করবেন না, সেটি আরও কঠিন হবে বলে অনেকে মনে করছেন এবং আমি অনেকের সাথে কথা বলে তাই মনে করছি। নতুন গাইডলাইন এখনও আসেনি, বাট যতটুকু শুনতে পারছি তাই আমি তুলে ধরছি। দে উইল অলসো ইনভলভ মোর রিগোরাস রিভিউ। অনেক বেশি সময় নিয়ে তারা রিভিউটি করবেন, তারা ডাবল চেক ট্রিপল চেক করবেন ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড দুজনেরই, যিনি অ্যাপ্লিকেশন করেছেন হুইচ ইজ অ্যাপ্লিক্যান্ট এবং যিনি বেনিফিশিয়ারি, যিনি যার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে, দুজনের ক্ষেত্রে। আপনাদের অনেকে মনে আছে যে ফার্স্ট টার্মে দেয়ার ওয়াজ এ নোটেবল ইনক্রিজ ইন ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড। আপনাদের অনেকেই খেয়াল করেছেন ব্যাপক হারে তার প্রথম টার্মে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম টার্মে ব্যাকগ্রাউন্ড ক্রিমিনাল চেক এবং স্ক্রিনিং ব্যাপক হারে বেড়েছিল। এই ট্রেন্ডটি আরও বাড়বে বলে অনেকে মনে করছেন ইন হিজ সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন 2025। দ্য অ্যাডমিনিস্ট্রেশনস ফোকাস ন্যাশনাল ইন্স্যুরেন্স অর্থ কী? তাদের ফোকাস যে ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটি কি? দ্য অ্যাপ্লিকেশন উইল বি সাবজেক্ট টু মোর এক্সটেন্সিভ, অনেক বেশি ব্যাকগ্রাউন্ড চেক করা হবে এবং যত রকম রেড ফ্ল্যাগ পসিবল সিগনিফিক্যান্ট ডিলেস করা হবে। যদি কোনো রেড ফ্ল্যাগ পাওয়া যায় তাহলে আপনি ধরে নেবেন আপনাকে ব্যাপকভাবে ডিলে করা হবে আপনার প্রক্রিয়াটি। ইভেন ডিটেল অ্যাপ্রুভাল প্রসেস যেটি হয়ে থাকে ফর I-130 পিটিশনের, সেটির ক্ষেত্রেও। ইন অ্যাডিশন ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেকস ইন্টারভিউজ উইল লাইকলি বি মোর কমন রিকোয়ারমেন্ট। অর্থাৎ অনেক ক্ষেত্রে ইন্টারভিউ ছাড়া হয়ে যেত, ইন্টারভিউ দেওয়া হতো, এখন ইন্টারভিউ দেওয়া হবে দেরিতে, কিন্তু ইন্টারভিউ একটি না মাল্টিপল হতে পারে, দুটি হতে পারে, উই ডোন্ট নো। আমরা এখন যেটি শুনছি সেটি পার্টিকুলারলি স্পেশালি এখানে ফোকাসটা হবে ম্যারেজ বেসড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। I-130 ফ্যামিলি পিটিশন যেরকম আছে, ম্যারেজ বেসড তো তার মধ্যেই পড়ে, এখানে অনেক বেশি করে ধ্যান দেওয়া হবে। এটি অলরেডি স্ট্যান্ডার্ড পলিসি, কিন্তু এটি আরও কঠোর হবে বলে অনেক মনে করেন। ইট উইল বি মোর ইন্টেন্স, আরও বেশি স্ক্রুটিনাইজ করা হবে, অর্থাৎ যাচাই বাছাই সংখ্যা বেড়ে যাবে। দ্বিতীয় নম্বর যেটি আমরা জানতে পারছি সেটি হচ্ছে এনফোর্সমেন্ট অফ 2019 পাবলিক চার্জ রুল। আপনাদের খেয়াল আছে যে এটি একটি বড় ব্যাপার ছিল। আমরা 2019 সালে ব্যাপকভাবে এটি কভার করেছি, 2019-2020 সালে, যেটি হচ্ছে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল ইমিগ্রেশন রুলিং আছে, রেগুলেশন আছে। তার মধ্যে একটি ট্রাম্প প্রথমবার ফার্স্ট টার্মে এটি ইন্ট্রোডিউস করেছিলেন 2019 সালে, পাবলিক চার্জ রুল। এই রুলটি হচ্ছে এটির কারণে খুব ডিফিকাল্ট হয়েছিল যারা অ্যাপ্লিকেশন করতেন, যারা পাবলিক অ্যাসিস্ট্যান্ট নিতেন,
যে অ্যাপ্লিক্যান্ট, ধরেন কোনো অ্যাপ্লিক্যান্ট আছেন, তার ওয়াইফের জন্য করেছেন বা বাচ্চা কাচ্চাদের করেছেন, উনি যদি পাবলিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম সাচ অ্যাজ মেডিকেড, সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট স্ন্যাপ or EBT নামে পরিচিত, অথবা হাউজিং ইনস্ট্যান্স নিয়ে থাকেন টু হ্যাভ ফ্যামিলি বেসড পিটিশন অ্যাপ্রুভ, তাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে। এই কঠিন করেছিলেন 2019 সালে, এবং এইটি ছিল তার গোল। দ্য গোল ওয়াজ টু প্রিভেন্ট ইন্ডিভিজুয়াল, যারা এই সহায়তাগুলো নিতেন, তারা যখন তাদের বাবা মা ভাই বোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তারা যাতে না পান, এটি ছিল তাদের গোল। কারণ তাদের কথা হচ্ছে ফাইন্যান্সিয়ালি এই ডিপেন্ডেন্টরা গভর্নমেন্টের যে লফুল পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার পরে, গ্রিন কার্ড পরে, তখন তারা এটি সরকারের উপরে বোঝা হয়ে দাঁড়াবেন। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন টেম্পোরারিভাবে এটি শিথিল করে নিয়ে এসেছিলেন, এবং দ্য ইম্প্যাক্ট অফ দ্য রুল, এই রুলের যে ইম্প্যাক্ট হয়েছিল, প্রভাব পড়েছিল, সেইটিও তারা বেশ শিথিল করেছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ এক্সপেক্টেড টু রি-ইমপ্লিমেন্ট, অর্থাৎ পুনরায় এটি বহাল করতে যাচ্ছেন, এবং আরও স্ট্রিক্ট ভার্সন পাবলিক চার্জ এটি বহাল করতে যাচ্ছেন 2025 সালে। তার কারণে এটির ইনডেপথ অ্যাসেসমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফাইনাল সিচুয়েশন, আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, আপনি যদি অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন, খুব গভীরভাবে দেখা হবে, যার মাধ্যমে থাকবে হিস্ট্রি, আপনার হিস্ট্রি, সরকারি অ্যাসিস্ট্যান্ট আপনি কীভাবে নিয়েছেন, কতখানি নিয়েছেন, ওভারঅল আপনার অর্থনৈতিক পরিস্থিতি কতখানি স্টেবল। আন্ডার দিস রুল applicants' ability to support themselves, আপনি নিজেকে কতখানি সাপোর্ট করতে পারেন, এটি দেখা হবে। and avoid becoming public charge will be closely scrutinized, খুব কাছে থেকে দেখা হবে এটি পুনরায়। এবং যদি ফেলিয়ার হন যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট মিট করতে, it can result আপনার ডিনায়াল অফ I-130 পিটিশন ইন ট্রাম্পের সময়, ডেফিনেটলি, শিওরলি। সো আই নো, আমি জানি এটি নট এ গুড নিউজ, আমি কোনো গুড নিউজ আপনাদেরকে দিচ্ছি না, সব ব্যাড নিউজ। বাট ওকে, মোহাম্মদ আলী বলছেন ফুড স্ট্যাম্প সেকশন 8 হোম কেয়ার নিডস টু বি স্টাফ। কিছু ক্ষেত্রে আমি আপনার সাথে একমত, সব ক্ষেত্রে না, অনেকের কিন্তু সত্যিকার প্রয়োজন আছে। আমি জানি হোম কেয়ারটা ব্যাপকভাবে অ্যাবিউজ হচ্ছে, আমি আপনার সাথে একমত। আমি মনে করি অনেকে আমার সাথে বলছেন নোবডি নোজ, ডোন্ট স্প্রেড প্রপাগান্ডা। নো, উই ডোন্ট ইউজ প্রপাগান্ডা। ওকে, we find facts and we speak with our sources and then we talk. You are trying to deceive me or take me to offline or divert my attention. We'll see. You'll see. Don't worry. Okay. আরেকটি জিনিস 3 নম্বর, সেটি হচ্ছে চেঞ্জেস, একটি পরিবর্তন আসবে, সেটি হচ্ছে বার্ডেন অফ প্রুফ। আপনি যাই অ্যাপ্লাই করবেন তার প্রুফ ব্যাপকভাবে আপনার কাছে চাওয়া হবে, এবং এইটির দায়িত্ব সম্পূর্ণভাবে আপনার উপরে বর্তিয়ে যাবে। এটি আগেও ছিল, কিন্তু আমরা দেখেছি ট্রাম্পের প্রথম অ্যাডমিনিস্ট্রেশনের সময় যেটি হয়েছিল, সেকেন্ড টাইম এরকম হওয়ার সম্ভাবনা আরও বেশি। 4 নম্বর হচ্ছে অনেক অ্যাগ্রেসিভ ফ্রড প্রিভেনশন। আপনারা জানেন সবচেয়ে বেশি ফ্রড হয় ম্যারেজ বেস কেসে, এবং অন্যান্য কিছু ক্ষেত্রেও হয়ে থাকে, এমপ্লয়মেন্ট বেসেও হয়ে থাকে। এইটি টাফার হতে যাচ্ছে। ওকে, এবং এটি কঠিন হবে, এবং যখন এটি পাওয়া যাবে বা ফ্যামিলি বেস পিটিশনের ক্ষেত্রেও পাওয়া যাবে, 2025-এ তাদের ফোকাস হবে, তারা খুব ইন্টেন্সিফাই করবেন, এটি বাড়াবেন, এবং এখানে বেশ কিছু তারা সময় নেবেন, এবং এই সময় নেওয়ার ক্ষেত্রে তারা বেশ কিছু নতুন রিসোর্স দেবেন এখানে। আরেকটি হচ্ছে নাম্বার 5, লঙ্গার প্রসেসিং টাইম, ডিলেজ। এটি একটি ডাউনসাইড। খুব স্ট্রিক্ট পলিসি যখন নেওয়া হয়ে থাকে ইমিগ্রেশনের ক্ষেত্রে, আন্ডার ট্রাম্পের সময় আমরা দেখেছি গতবার প্রসেসিং টাইম 2 গুণ বেড়ে গেছিলো, অনেক সময় 3 গুণ বেড়ে গেছিলো। এটি পুনরায় সেই জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, এবং তার কারণ হচ্ছে তারা থরলি এটি রিভিউ করবেন। আরেকটি কারণ আছে, অনেক কিছু আছে, তারা যখন এটা ভেটিং করছেন সেই ক্ষেত্রে তাদের এখানে লোক কম থাকবে, তার কারণ হচ্ছে তারা বেশ কিছু রিসোর্স রিডাইরেক্ট করবেন টুয়ার্ডস বর্ডার এনফোর্সমেন্ট। কাজে তাদের যে পরিমাণ রিসোর্স থাকা উচিত ফ্যামিলি বেস পিটিশনের প্রসেসিংয়ের জন্য, এটি তারা সেই সময় থাকবে না। কাজে এই যে কয়েকটি ট্রেন্ড আছে, এটি কন্টিনিউ করবে। এটি সব কয়টি ট্রেন্ড বর্তমান ছিল তার প্রথম টার্মে, এই সব কয়টি ট্রেন্ডটি কম বেশি আমরা দেখতে পাবো, মেবি আরও শক্তভাবে দেখতে পাবো ইন 2025 ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, সেকেন্ড টার্ম অ্যাডমিনিস্ট্রেশনে। এটি একটি ডেভেলপমেন্ট স্টোরি। এইটির যত আপডেট আমরা পাবো আপনাদের কাছে দিয়ে যাব। আপাতত আজকের মতো এখানেই শেষ করছি। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে আওয়ার ডেমোক্রেসি, দেখা হবে সেখানে। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।